আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সবার অবস্থা থেকে অনেকটাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। সো আননোন ফেয়ারের একটি এপিসোডে আপনাকে স্বাগতম। সো আজকে এমন একটা ঘটনা আপনাদের সাথে প্রেজেন্ট করব, যেটা আসলে আমি নিজেও জানি না যে কীরকম ঘটনা হতে পারে। সো একজন আমাকে পাঠিয়েছে তার ঘটনাটা মেইলের মাধ্যমে। সো তার ঘটনাটাই আমি পড়ে শোনানোর চেষ্টা করব। বলে রাখি যে ভূত নাইট, এই ভূতের শোগুলো যখন শুনবেন, তখন একটু মজা পাওয়ার জন্য সবসময় ঘরের আলো দরজা বন্ধ করে রাখবেন। সো তাহলে ভূত গল্পগুলো ভূতের গল্পগুলোর আসল মজাগুলো পাবেন আশা করি। সো আজকের এই গল্পটা আজকের এই ভূতের স্টোরিটা আমাকে পাঠিয়েছে মেইলের মাধ্যমে চট্টগ্রামের একজন ছোট ভাই। সো সে আমাকে বলেছে যে ভাই, যদি আপনি এই গল্পটা পড়ে শোনাতেন আমি অনেকটাই খুশি হতাম। সো ভাই, আপনার গল্পটাও আমরা সিলেক্ট করছি এবং সিলেক্ট করে আমরা আপনার গল্পটাও ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আপনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, চলুন ঘটনার শুরু করে দেওয়ার আগে আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ভূত নাইট শো দেখতে পছন্দ করেন বা ভূতের কাহিনী শুনতে অনেকটাই পছন্দ করেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার যতটুক সাধ্য হয় আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা যদি সাপোর্ট দেন, আমি রেগুলার ভিডিও আপলোড দেব। সাপোর্ট না পেলে আসলে ভিডিও আপলোড দেওয়ার মন মানসিকতাই থাকে না। তো আপনারা দয়া করে সবাই একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আমরা এত কথা বলবো না। আমরা ঘটনায় চলে যাই। সো ঘটনাটা আমি মোবাইল দেখে দেখে বলার চেষ্টা করছি। তো প্রিয় অন্তর ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের শো রেগুলারই দেখি। আপনাদের শোয়ের ঘটনাগুলো আমার এতটাই ভালো লাগে যে আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাপোর্ট করেই যাব। যতদিন আমি ভূত নাইট শো দেখি বা ভূতের কাহিনীগুলো শুনি, আমি আপনাদের সাথেই আছি। সো আপনাদের সাথে আবার একটা ঘটে যাওয়া কাহিনী আমি শেয়ার করলাম। যদি পড়ে শোনাতেন অন্তর ভাই, তাহলে খুব খুশি হতাম। সো আচ্ছা, প্রিয় অন্তর ভাই, আমি চট্টগ্রামে বাস করি। তো চট্টগ্রামে আপনি জানবেন যে আহ, সবচেয়ে বেশি পাহাড় অঞ্চল বিদ্যমান। আনাচে কানাচে বন, জঙ্গল, এগুলোই গিয়ে চট্টগ্রামে সবচেয়ে বেশি থাকে। এবং পাহাড়গুলো তো কোনো কথাই নেই, যারা চট্টগ্রামে থাকে তারা এটা খুব ভালো করেই জানে যে চট্টগ্রামে কীরকম উঁচু উঁচু পাহাড় আছে। আমি সেখান থেকে আমার জন্ম, আমি সেখানেই বড় হয়েছি। ইভেন সেখানেই আমি এখনো বাস করি। তো আমার বাবা একজন মাছ চাষকারী।
মানে পুকুরে মাছ চাষ করে। সো আমার বাবা মাছ চাষের পাশাপাশি নদীতেও মাঝে মধ্যে মাছ ধরতে যায়। বিশ্বাস করেন, আমার তখন ৫ বছর বয়স। আমি আমার বাবার সাথে রেগুলারই যেতাম, কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটেছিল, সেদিন আমার বাবা আমাকে কেন যেন নিতে চায়নি। বাবা বলে তো কথা, হয়তোবা মনে আগে থেকে জান দিয়েছিল যে এরকম কুদৃষ্টি আমার দিকে আঁচড় করবে। তো আমি জানি না কেন বাবা আমাকে নিতে চায়নি। বিশ্বাস করেন অন্তর ভাই, আমি এত কাকুতি মিনতি করছি, বাবা আমাকে না নিয়ে রাখতে পারেনি। কারণ সেই দিন আমার মাছ ধরার জন্য এতটাই লাগছিল, নেশা উঠে গিয়েছিল। আসলে যারা মাছ ধরে বা মাছ প্রেমী, সো তারা জানে যে মাছের একটা যদি শোলের মধ্যে ভাইব উঠে যায়, তো সেক্ষেত্রে মাছ ধরা ছাড়া আম থাকা যায় না। সো মাছ ধরাও এক প্রকার নেশার মতোই। যারা মাছ ধরে তারা ভালো জানতে পারবে। আ আমারও সেরকমই। সো সেইদিন আমি যাবোই। সো আমি এতটাই কাকুতি মিনতি করেছিলাম, মানে নয় যাবো নয় মরবো এখানে। মানে এতটাই আমি, আমার মনে আছে। কারণ আমার বয়স ছিল তখন হচ্ছে গিয়ে ৫ বছর। মেবি আমি তেমন একটা মনে করতে পারি না। বাট ঘটনা সম্পূর্ণটাই আমার মনে আছে। সো আমার বাবা কিছুতেই না পেরে আমার মা বলল যে, "প্রতিদিন নিয়ে যাও। তো আজকে নিতে কি সমস্যা?" সো বাবা বলছিল, আমার এখনো মনে আছে যে, আজকে আমি তেমন একটা ভালো দেখছি না ওর জন্য। আ ওকে নেওয়াটা ভালো হবে না। আমার যেন কেমন যেন কুদৃষ্টি, মানে কুদৃষ্টি লাগছে, এরকম লাগছে। তো আমি বাবার কোনো কথাই শুনি না। আমি তো এগুলো কোনো কথাই মানি না যে অযথাভাবে বাবা শুধু আ করতেছে, আমাকে নেবে না। তার জন্য এরকম কাহিনী করতেছে। আমি এতটাই কাকুতি মিনতি করছি যে পরবর্তীতে বাবা আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্তর ভাই, বলে রাখি যে আসলে মাছ ধরার জন্য রাত ২টা, ৩টা, ৪টা এরকম সময় সবচেয়ে বেশি ভালো মাছ ধরা যায়। যারা জেলে আছে তারা ভালো জানবে। আর যারা মাছ প্রেমী আছে তারাও এগুলোর খোঁজ খবর তো রাখেই। তারাও জানবে। সো তখন হয়তোবা রাত ১২:৩০ বাজে। আমি, আমার বাবা, আমাদের নিজস্ব নৌকা ছিল নদীতে রাখা। সো সেই নদীতে, নৌকাতে করে আমি আর আমার বাবা, ইভেন সাথে আরেকজন ছিল। সো ৩ জন মিলে রওনা দিয়েছিলাম মাছ ধরার উদ্দেশ্যে। সো আমরা যখন নদীর মাঝখান বরাবর চলে যাই, সো তখন আমার বাবা বলে যে, "এখন এইখান থেকেই মাছ সবচেয়ে বেশি পাওয়া যাবে। কারণ এইখানে সবচেয়ে বেশি মাছ দেখা যাচ্ছে।" সো আমিও দেখছি যে মাছ খুবই ফাল পাচ্ছে, আ খুবই আ মানে কিলিবিলি করছে। আমি পরবর্তীতে আমি বাবাকে বললাম, "হ্যাঁ, হ্যাঁ বাবা, আমিও তো দেখছি প্রচুর মাছ। এইখানে তুমি জাল ফালাও।" সাথে যে ছিল সেও একই কথা বলছিল যে, "হ্যাঁ, হ্যাঁ এইখানে জাল ফালালে সেই লেভেলের মাছ ধরবে।" হ্যাঁ, আমি আর আমার বাবা, ইভেন সাথে আরেকজন আমাদের পরিচিতই, সে মিলে জাল ফালানোর চেষ্টা করলাম। জাল ফালানোর পরে সো জালটা ছিল, মানে হচ্ছে ঘেরাও দিয়ে পরবর্তীতে এক টান দিলে যতটুক মাছ আছে সেরকম। সো ঘেরাও দিয়ে টান দিলাম। আশ্চর্যজনকভাবে জালে একটা মাছও উঠে নাই। বিশ্বাস করেন, আমি আর আমার বাবা পুরোটাই হতবাক হয়ে গেলাম যে এতগুলো মাছ দেখলাম, এই মাছগুলো গেল কই? এগুলো তাহলে কি?
আচ্ছা, জাল ফালানোর পরে দ্বিতীয়বার, দ্বিতীয়বারও দেখছি অনেক মাছ চারদিকে ঘোরাঘুরি করছে। তো ঘোরাঘুরির সময় জাল আবার ফালাই। সো সেম দ্বিতীয়বারের মতোই কাহিনী। মাছ কোনোভাবে একটা মাছও আসে নাই। রীতিমতো তো আমি তো দেখি, আমি বাবার দিকে তাকিয়ে দেখি বাবা তো পুরো ঘেমে গেছে। সো বলে রাখি যে বাবা যেখান থেকে মাছ ধরেছিল তার পাশেই হচ্ছে একটা আহ, নীলনদ, নীলনদ নামে একটা শ্মশান ছিল। তো সেই শ্মশানে রাত 12টার দিকে একজনকে দাহ করা হচ্ছিল, দেখা যাচ্ছিল, মানে তার ধোঁয়াটা উঠছিল, দেখা যাচ্ছিল। তো বাবা দেখতে পারে যে সে আর আমরা, মানে আমি আর আরেকজন যে আছে আমাদের পরিচিত, তারা মানে সবাই নৌকা দিয়ে সেইখানে চলে আসছি। সো সেইটা কিন্তু আমাদের বাড়ি থেকে, মানে বাড়ি থেকে বললে বুঝবেন না ভাই, সেইটা হচ্ছে আমাদের যে নদীটা, আমরা হচ্ছে গিয়া যতটুক নৌকা বেয়েছিলাম, আধা ঘন্টা নৌকা চালিয়ে আমরা হচ্ছে গিয়া নদীর একটা ভালো একটা পজিশনে গেছিলাম। সো আধা ঘন্টা কেন, সেইখান দিয়ে যদি সেলো দিয়ে ফুল স্পিডেও যাওয়া হয়, সো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সো আমি একবার সেইখানে সেলো দিয়েও গেছিলাম, আমি জানি কতটুক সময় লাগছিল। সো তখন আমার বয়স 5-এর মতো, মেবি, আমার যতটুকু আফসা আফসা মনে পড়ছে। আসলে 5-এর দিকের ঘটনাগুলো সবারই হয়তোবা কম বেশি মনে থাকে। আর ইন্টারেস্টিং ঘটনাগুলো তো, মানে ভূতকর ঘটনা তো, এগুলো তো ভুলাই যায় না, বুঝতে পারছেন ভাই। আমি আমি পরে কোনোভাবে ক্যালকুলেশন মানে হচ্ছে গিয়া করতে পারলাম না। আমি বাবাকে বললাম, বাবা এটা তো আমাদের আহ, শ্মশানটা অনেক দূরে ছিল, এটা এত কাছে আসলো কিভাবে? বাবা আমাকে বলল, "এ কি বলিস, কি বলিস তুই? আমি হচ্ছে গিয়া, এইটা তো মানে হচ্ছে কাছেই ছিল। আর দেখছিস না নদীর স্রোত, নদীর স্রোতের কারণে আমরা তাড়াতাড়ি আইসা পড়ছি। গতি ছিল, আমরা তাড়াতাড়ি আইসা পড়ছি।" মানে বাবা নিজেও চিন্তিত ছিল। বাবার দিকে আমি তাকিয়েছিলাম, বাবা ঘামা ঘামা অবস্থা। আমি আমি পরে আহ, বুঝতে পারি নাই, তখন ছোট ছিলাম, বাবার কথাই মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, সত্যি নদীর স্রোতটা তো বেশি ছিল, তাহলে মনে হয় রাতের দিকে তো হাওয়াটাও ভালো দিচ্ছিল, আমরা এসে পড়ছি। কিন্তু বাবা বুঝতে পারছিল যে কোনো একটা কাহিনী ঘটবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন অন্তর ভাই, আমার বাবা হঠাৎ করেই নদীতে ঝাঁপ দিল। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমার বাবা ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিছে, আমাকেও সম্পূর্ণভাবে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি বললাম, বাবা এখন রাত কয়টা বাজে? তুমি এখন নিচে নামলা কেন? নদীর মাঝখানে কেন তুমি গেলা? বাবা বলে যে এইটা, এখন তো মাঝরাত, এখনই তো গোসল করে মজা রে খোকা, তুই চলে আয় এখানে। আমার সাথে যে ছিল সেও আমাকে বলল যে যাও, সেখানে গেলে তোমার বাবা যেহেতু ডাকছে, তো সে তো নিশ্চয়ই কোনো ভালো কিছুই মনে করতেছে, হয়তোবা গোসল করতে এখন ভালো লাগতেছে, তুমিও যাও। বিশ্বাস করেন অন্তর ভাই, আমার তখন বুক এতটা ধড়ফড় ধড়ফড় করছিল। এরকম ঘটনায় যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। আমার সেই 5 বছরের ধড়ফড়, মানে বুকের ধড়ফড়টা
এখনো ফিল করি ভাই, ওই কাহিনীর এখনো ফিল করি। আমি তখন বললাম যে, "বাবা না, 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 আমি এত রাতে গোসল দিব না। আমি ভয় পাচ্ছি বাবা, তুমি চলে আসো।" বাবা বলে যে, "আমি আছি না, তোর কিসের ভয়? বাবা থাকতে ছেলের কখনো ভয় আছে? বলদ ছেলে, এইখানে চলে আয়।" আমি বলি, "না বাবা, আমি এখন গোসল দিব না। আমি সকালের দিকে হলে গোসল দিব, ভোরের দিকে হলে গোসল দিব।" তখন হয়তোবা তখন সময়টা হয়তোবা ৩:৩০ বা ৩:৪০ এরকম মাঝামাঝি। আমি আমি কি করব? আমি দেখি বাবা সাঁতরিয়ে, সাঁতরিয়ে সে দূরে চলে যাচ্ছে। আমি কূল কিনারা না পেয়ে, বিশ্বাস করেন, আমিও ঝাঁপ দিয়েছি। যে বাবা আমাকে ডাকছে। বাবা তো নিশ্চয়ই কোনো খারাপ হিসেবে আমারে ডাকে নাই। আর বাবা আছে সামনে, আমার কি ভয়? কিছু হলে বাবা আমাকে বাঁচাবে। বিশ্বাস করেন, আমি যখন পানিতে লাফ দিছি, আমাকে নিচ থেকে যেন কি যেন টেনে ধরছিল। বিশ্বাস করুন অন্তর ভাই, আমার যে ওই ৫ বছরের যে পায়ের মধ্যে যে একটা চুল পেঁচানোর মতো টেনে ধরছিল নদী থেকে। সো ওই নদীর আ যে চুলের যে পেঁচিয়ে ধরার যে চিহ্নটা আমার পায়ে এখনো আছে। আমি ওটা দেখলেই আমার গা কেমন যেন শিহরে ওঠে। আমি পরে সাঁতার জানতাম। ৫ বছরে আমি সাঁতার শিখে গিয়েছিলাম। হয়তোবা আপনারা কেউ বিশ্বাস করবেন না। কিন্তু আমি ৫ বছরেই, কারণ গ্রামের ছেলেরা আ সাঁতার শিখতে সময় লাগে না। আর তার মধ্যে আমার বাবা হচ্ছে গিয়া মাছ নিয়ে কাজ করে। মানে জেলে। তো আমাদের আ সাঁতার শেখা কোনো বিষয়ই না। সো আমি যতটুক সাঁতার পারছি, আমি আ এমনি মানে হাই হুতাশ যে এমনি করে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়া উপরের দিকে উঠার চেষ্টা করেছি। বাবাকে আমি ডাক দিয়েছি, "বাবা, বাবা আমাকে বাঁচাও।" বাবা বলছে যে, "কিছুই হবে না। তুই আমার কাছে আয়। আমি দেখছিস না অনেক দূরে চলে এসছি। তাহলেই তো আমি তোকে বাঁচাতে পারবো। এখন আর ওইখানে যাবো না আমি।" আমি তো বাবার কথা শুনে পুরোটাই শক খেয়ে গিয়েছিলাম। আর মি ইয়া নৌকাতে যে ছিল, বিশ্বাস করবেন না, তার চেহারাটা এতটা বীভৎস, মানে সেই ভাই, সেই পরিচিত ভাই আমাদের এতটা বিবস্ত্র চেহারায় রূপ নিয়েছিল। আমি দেখে, মানে আমার ওই ফেসটা আমি এখনো মনে করলে আমার এই যে শরীরের যে পশমগুলো আছে, সেই পশমগুলো একবারে ভাই দাঁড়িয়ে যায়। এই যে এখনো আমি যে বলছি আপনাদের, এখানে লিখছি, আমি লিখে আপনার যে পাঠালাম, এই লেখার মধ্যেও হচ্ছে ভাই আমার কিন্তু শরীরের একদম পশমগুলো জেগে গিয়েছে। আমি দেখি সেই পরিচিত ভাই সাদা জামা পরা, মুখে এত বড়, বড় দাঁত, যেগুলো কেউ যদি না দেখে আসলে কোনোভাবে বোঝানো যাবে না। এবং দাঁতগুলোর পজিশন এমন, এমন অ্যাঙ্গেলে, যেগুলো শুধু জাস্ট যে দেখবে সেই এটার ফিল নিতে পারবে। সো আমি এটা কিভাবে বোঝাবো ভাই? আমি আমি নিজের মধ্যে আসলে এরকম বোঝানোর মতো ভাষা নাই। ভাই আসলে মন থেকে যার যে যতটুক পজিশনে যে পড়ে, সেটা বুঝতে পারে। যতটুক বোঝানো যায় আমি বলছি, তার বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। চোখ দিয়ে কলকল করে রক্ত বের হচ্ছিল। ইভেন মুখে পুরো কঙ্কাল, পুরো কঙ্কাল ছিল। আ মাংসগুলো মনে হচ্ছে যে গলে, গলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা।
মানে প্রচুর গন্ধ, মানে স্মেল, হঠাৎ করে স্মেল, খারাপ স্মেল আসা শুরু করলো। মানে আমি তখন ওই যে সাতটানো অবস্থায় ছিলাম। তো এখন আপনি বলতে পারেন যে রাতের মধ্যে 3:30টার মধ্যে আমি তার এত কিছু কেমনে দেখলাম, যে তার চেহারা এমন ছিল। তো বলে রাখি যে ওই গ্রামের দিকে আহ, প্রায় সময় পূর্ণিমা রাত হয়। পূর্ণিমা রাতের দিকে হয়তো বা আপনারা কম বেশি সবাই সাক্ষী আছেন যে পূর্ণিমা রাত হলে মনে হয় যে পুরো সূর্যটাই উঠে গেছে। সো পুরোটাই একদম ক্লিয়ার ছিল, আমার যতটুকু মনে থাকে যে একদম পরিষ্কার। আমার বাবাকে আমি দেখতে পাচ্ছি যে আমি সামনের দিকে, ইভেন আমি হচ্ছে গিয়ে এই নৌকার কিনারে, আমি নৌকা ধরতেও পারছি না, কারণ আমাকে নিচে হচ্ছে গিয়ে কি যেন একটা টানছে। আর নৌকার দিকে উঠতে গেছি, কারণ বাবার দিকে যাওয়ার চেয়ে নৌকার দিকে ওঠাটা ভালো। তখন আমি দেখি যে আমার পরিচিত এরকম রূপ নিছে। এইদিকে যখন ওইটা আমি দেখি পুরা, আমি কি বলবো, আমি হচ্ছে গিয়ে 5 বছরের তখন একজন শিশু। বিশ্বাস করেন, আপনার যদি 5 বছর থাকে, আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়েন, কিরকম একটা পরিস্থিতির মধ্যে যাবেন আপনি নিজে একটু কল্পনা করেন। আচ্ছা ভাই, তারপরে আমি হচ্ছে গিয়া আমার বাবার দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার বাবার দিকে আমি কিছুতেই যেতে পারলাম না। আমাকে এত ভাবে টেনে ধরছিল নিচের দিকে। আমি পরে মানে শক্তিতে আর কুলাচ্ছিল না, কারণ অনেকক্ষণ ধরে আমি হচ্ছে গিয়ে ঝাপটাঝাপটি করছিলাম। আর আমি হচ্ছে গিয়ে ছোট একজন মানুষ ছিলাম, আমার এতটাও শক্তি ছিল না। কিন্তু বলে রাখি, আমি যতটুকু সামনের দিকে দেখছিলাম যে আমার বাবা, যে নীলনদ শ্মশানটা ছিল, তো সেই শ্মশানের দিকে দেখলাম উঠে সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছিল। আমার এতটুকুই মনে পড়ে। আমি পরবর্তীতে আমি আমি পরে দেখলাম যে আমি হচ্ছে গিয়া নিচের দিকে চলে গিয়েছিলাম, মানে আমাকে টেনে নিয়ে গিয়েছিল। আমি আমি তারপরে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে, যেটা আমি কখনো ওই ঘটনার সাথে প্রস্তুত ছিলাম না। তো আমাকে আমাকে এলাকার মানুষ আমাকে সেই শ্মশানের যে থাকে যেখানে লাশ মানে দাহ করে, তো সেইখানে আমাকে পেয়েছিল। তো আমি সকালের দিকে আমাকে দেখে আমি দেখে যে হচ্ছে গিয়া আমি হচ্ছে বডি আকারে শুয়ে রইছি, মানে আমাকে দাহ করবে এরকম টেন্ডেন্সি তাদের। কিন্তু দেখে যে আমি আনকমন একজন লোক, মানে শিশু ছিলাম। তো এরকম শিশু তো মানে গ্রামের মধ্যে তো বোঝেনি, একজন লোক মারা যাবে সেটা জানবে না, সেটা কোনোভাবেই হয় না। তো ওইখানে আমি ছিলাম। আমি পরবর্তীতে আমাকে হচ্ছে গিয়ে পানি দিছিল, ইভেন চোখে মুখে পানি দেওয়ার পরে আমার জ্ঞানটা ফিরছিল। আমি ফেরার পরে দেখি অনেক লোকজন আমার চারপাশে, গ্রামের সকল লোকজন, তার মধ্যে আমি কয়েকজনকে চিনি, কয়েকজনকে চিনি না। বিশ্বাস করেন অন্তর ভাই, আমি নিজেকে ওইখানে দেখে আমি পুরোটাই হতবাক যে আমি এইখানে কিভাবে আসলাম। তো আমি পরে ভাবার চেষ্টা করলাম যে আমি কোথায় ছিলাম। সো আমি ভাবলাম, ভাইবে কিন্তু কোনো সলিউশন পেলাম না। তারপরে আমাকে ওইখানে অনেকেই চিনতো, সো আমার বাবা মাকে খবর দিয়েছিল। আমার বাবা মা আইসা আমাকে ওইখান থেকে আহ, নিয়ে যায়, নিয়ে আসে। আমি পরে বাবা মাকে সবকিছু খুলে বলি যে বাবা, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সো আমার বাবা বলে যে কি বলিস, আমি তো সেদিন মাছই ধরতে যাইনি। বিশ্বাস করেন অন্তর ভাই, আমার মাথায় মনে হলো যে পুরো উপরে যে আকাশ ঘুরটা থাকে না, পুরো আকাশটা মনে হয় ভেঙে পড়লো, যে এইটা কেমনে সম্ভব। আমি সত্যি কথা, এটা আমি বাবার কাছে প্রথমবার শুনে আমি হচ্ছে বিশ্বাস করি নাই। আমি মনে করছি যে বাবা আমাকে করার চেষ্টা করতেছে, মানে ভুলভাল কথা বলে আমাকে ওইটা হচ্ছে গিয়া
ইগনোর করবে। আমি পরে বাবাকে আবার জিজ্ঞাসা করলাম, "বাবা, তুমি কি সত্যি বলছো? এটা কি আমার তুমি কি যাও নাই সেদিন? ওই যে আমাদের সাথে যে পরিচিত যে রাসেল কাকা ছিল, ওই রাসেল কাকাও গিয়েছিল না?" বলে, "না, সেদিন তো আমাদের মাছ ধরার কোনো প্ল্যানই ছিল না। তুই তুই কিভাবে দরজা খুলে কেমনে তুই চইলা গেছস, তুই নিজেই ভালো জানোস।" তো আমি তো ওদের কত খোঁজাখুঁজি করছি, সারারাত খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। পরবর্তীতে এই সকালের দিকে শুনলাম যে তুই বলি ওইখানে আসোস। পরে আমি আর তোর মা মিলে যেয়ে হচ্ছে গিয়ে তোকে নিয়ে আসলাম। আমি পরে বাবাকে, আমার মাকে সবকিছু আমি খুলে বললাম। আমার বাবা দেখলাম আমার পুরো কথা শুনে এতটাই ঘাম ছিঁড়ছিল যে মানে ও ছেলে বলে কথা, বুঝেন নাই? আমার মা তো পুরা কেঁদে দিয়েছিল যে তাও কি পেয়েছি তো, ছেলে তো পেয়েছি। এটা ভেবেই মানে সে কেঁদে হাউমাউ করে অবস্থা খারাপ। আমি আমি সত্যি কথা আমার বাবার কথা আমি বিশ্বাস করি নাই। ২ বার ৩ বার ৪ বার কথা বলছি এক কথা, বাবা আমাকে একই কথা বলছে। আমি বিশ্বাস করি নাই। আমি পরবর্তীতে আমি রাসেল ভাইয়ের কাছে গেছি। যে, "রাসেল ভাই, আপনি আমাকে আহা সেদিন নৌকায় যান নাই?" বলে, "না বাবা, আমি তো সেদিন হচ্ছে গিয়ে তোমার বাবার সাথে তোমার সাথে তো যাই নাই। সেদিন তো বাড়িতেই ছিলাম। সেদিন তো যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। কারণ আ ভালো বাতাস দিচ্ছিল তো, ঝড় হওয়ার আশঙ্কা ছিল। তার জন্য আমি আর তোমার বাবাকে বললাম যে বাবাকে বলে দিয়েছিলাম যে, আমরা কেউই মাছ ধরতে যাব না আজকে।" বিশ্বাস করেন তখন আমার সেই তাদের কথা বিশ্বাস না করে ছাড়া তো আর উপায় নাই। কারণ একজন মিথ্যা কথা বলবে, ২ জন মিথ্যা কথা বলবে, ৩ জন তো আর মিথ্যা কথা বলবে না। তাই না? আমি পরে কোনোভাবেই হিসাব মিলাতে পারিনি। আমার বাবা-মাকে বললাম যে, বাবা-মা, আমার সাথে এটা কি ঘটে গেল?" তো আমার বাবা-মা জানতো বিষয়টা যে এরকম ঘটনা আমার সাথে ঘটতে পারে, এটা জানতো। সো তখন আমি ছোট ছিলাম। আমাকে কিছুই বলে নাই। আ তখন বলেছিল যে, "স্বপ্নের মাঝে হয়তোবা তুই চলে গেছস। তুই চলে যেয়ে এরকম কাহিনী হইছে। এইটা কিছু না। এটা বাদ দে। আ আর ওই যে নীলনদের ওই লাশ কাটা না সরি, লাশের যে ইয়াটা আছে, যেখানে দাহ করা হয়, ওইখানে তুই আর ২য় বার কখনো যাস না।" সত্যি কথা বলতে আসলে যেইদিন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, আজকে আমি সেই ক্যালকুলেশন মানে যতটুক বের করার চেষ্টা করেছি, মানে এটার কারণটা কি ছিল? জানার অনেক চেষ্টা করছি। সো আমি পরে কা করে দেখতে পারি যে আমি যেদিন হচ্ছে সেইখানে গিয়েছিলাম, সেই দিনের আগের দিনই আমি হচ্ছে গিয়ে সেলও করে ওই নীলনদের ওইখানে মানে যেখানে হচ্ছে লাশ দাহ করা হয়, সেখানে আমি গিয়েছিলাম। ভাই সেইখানে আমি যাওয়ার পরে আমার বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম। আমি হচ্ছে গিয়ে সেলুতে গিয়েছিলাম। ৩ ঘন্টার মতো সময় লাগছিল। আর সেখানে আমরা হচ্ছে গিয়ে টিকেট বল নিয়ে গেছিলাম। মাঠ ছিল। আ আ যেখানে দাহ করা হয় তার পাশেই মাঠ ছিল। আমি সেই মাঠেই বল করছিলাম। ইভেন বল করার পরে এক পর্যায়ে আমার বন্ধু এত জোরে একটা বলে হিট করে যে সেটা দাহর দাহ যেখানে করে তো সেটার ভিতরে যেয়ে পড়ে। সো আমি উম ছোটকাল থেকে অনেক সাহসী ছিলাম। সো আর যেহেতু আমি বল করছি, সো শর্তমতে আমারই বল আনতে হবে। আমি তারপরে কোনো কিছু তোয়াক্কা না করে আমি বল নিয়ে আসছিলাম। হয়তোবা সেখান থেকেই আমাকে আমাকে হয়তোবা কেউ কোনো অশুভ আত্মা আমাকে হচ্ছে গিয়া করছিল, নোটিস করছিল যে আমাকে কিভাবে
আ তুলে নেওয়া যায়। তো আমি পরবর্তীতে আমার বাবার সাথেও বললাম যে, বাবা আমাকে মানে হচ্ছে এই যে এখন আমার বয়স ভাই বলে রাখি, এখন আমার বয়স হচ্ছে গিয়া ১৪ বছর। আমার বাবা এই যে যখন আমি ১১ বছর পড়ছিল, তখন আমাকে আমার বাবা বলেছিল যে, "বাবা শোন, তোর সাথে যে ঘটে গিয়েছিল যে কাহিনীটা, সত্যি কথা বলতে তুই অনেকটাই কপালী ছিলি। তুই আমার কপালী ছেলে দেখে তোকে আমি এখনো তোর সাথে তুই এখনো বেঁচে আছিস। কারণ এইভাবে ওই সেম ভাবে এলাকার অনেক ছেলে-মেয়ে গিয়েছে, তারা আর ফিরে আসে নাই। কেন ফিরে আসে নাই? এটার কোনো ব্যাখ্যা এলাকার মানুষ এখনো দিতে পারে না। ইভেন প্রতি ১ মাস পর, পর এরকম একটা করে ছেলে বা মেয়ে গায়েব হয়ে যায়। কিন্তু তোর কি কপাল, হয়তোবা তোরে আল্লাহ হায়াত দিছিল, তার জন্য তুই বাইচা আসছস। তো তুই আর জীবনের কোনো মুহূর্তেও তুই ওই নীলনদ ইয়াতে তুই লাশের ওইখানে জীবনও যাস না। গেলে হয়তোবা ২য় বার আর সুযোগটা পাবি না। আমি বাবার কাছে এই কথা শুনে তখন নিজেকেও অনেকটা ভাগ্যবান মনে করছিলাম। কারণ আমাকে যেভাবে পানির দিকে টেনে ধরছিল, সো এমনভাবে পায়ের চুলের আঁচড় এখনো মানে হচ্ছে আছে। ছোটকালের পায়ের মধ্যে আঁচড় দিয়েছিল, বাট এখন বড় হইছি। বাম পায়ে সেই আঁচড়টা রয়ে গেছে ভাই। সেই আঁচড়টা এখন এত বড় হইছে, যেটা মানে আমি নিচের দিকে তাকাইলে, আমার পায়ের দিকে তাকাইলে আমি দেখতে পারি। ইভেন ওই আঁচড়টা আমি দেখলে আমার ওই কাহিনীটা আমার কোনো না কোনোভাবে মনে পড়বে। ভাই, এটাই ছিল ভাই আমার গল্পটা। এটাই আমার ছিল। আশা করি ভাই আপনার ভালো লাগবে। ইভেন আপনি যদি এটা শেয়ার করেন, আমারও অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকবেন। আপনাদের শো আমি রেগুলার দেখব। ইভেন রেগুলার আপনাদেরও মানে আমি যদি আরো কাহিনী পাই, পাঠানোর চেষ্টা করব মেইলের মাধ্যমে। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, ভাই আসলে এরকম ঘটনা আসলে আমাদের চারপাশে ঘটে যাচ্ছে, ঘটে যাবে। আ এটা নিয়ে তেমন একটা চিন্তা করো না তুমি। আর সামনে পিছনে কি ঘটে গেছে এটা নিয়ে কখনো করো না, টেনশন করো না। কারণ লাইফে আপস ডাউন আছেই। তুমি হচ্ছে পেছনের ওই ঘটনাটা সবসময় ভুলে থাকার চেষ্টা করবা। যতটুক ভুলে থাকার চেষ্টা করা যায়। জানি এগুলো ঘটনা যার সাথে ঘটে সে কখনো ভুলে থাকতে পারে না। আমি যতজনের সাথেই কথা বলেছি, আমি যতজনের সাথে স্টোরি জেনেছি, তারা কখনোই ভুলতে পারে না। তারা শেয়ার করে, বাট সবাই বিশ্বাস করে না এগুলো কাহিনী। না, এগুলো বিশ্বাস না করার মতো কিছু না। অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। ইভেন প্রতিনিয়ত ঘটছে। তো তুমি তোমার যত্ন নিও। আর ভাই, আপনারা আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো আপনাদের সবাই যদি এই পর্যন্ত শুনে থাকেন, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন সবাই। আর এরকম স্টোরি প্রতিনিয়ত যদি শুনতে চান, ইন্টারেস্টিং স্টোরি, হরর স্টোরি, তো এক্ষেত্রে আমাদের শুধু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন। এতটুকুই যথেষ্ট। আর আপনাদের যদি কোনো ভূতের স্টোরি কি? আমি আসলে তো ওই যে থাকি, টাঙ্গাইল থাকি। আমাদের ভাষার মধ্যে মানে হচ্ছে গিয়া ঢুইকা যায়। ওই কি ঢুকে? যেমন হচ্ছে একটা টান মানে একটার সাথে আরেকটা ম্যাচিং করে বইলা ফেলাই। আপনারা ওইটা তেমন একটা আ উম দেখবেন না আশা করি, যে ভুল হিসাবে দেখবেন না। ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। আ
সো আপনাদের যদি কারো স্টোরি থাকে, সো আমাদের আ ইয়া ভিডিওর নিচে হচ্ছে গিয়ে ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেখানে পাঠাতে পারেন। ইভেন আ চ্যানেলের অ্যাবাউট সেকশনেও আ জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সো সেখানে পাঠাতে পারেন। আপনাদের স্টোরি পরবর্তী ভিডিওতে আমরা যতটুক পারি তুলে ধরার চেষ্টা করব। এখন ভাই আপনার যদি স্টোরিটা ভালোভাবে লেখেন, ওইটাই তুলে ধরবো। আর যদি ভালোভাবে একটু যদি অগোছালো থাকে আ সেটাতে আমরা হচ্ছে গিয়ে একটু মিস্ট্রি এড করব। এটুকুই, আর কিছু না। সো আপনার যদি ঘটে যাওয়া বা হচ্ছে গিয়ে কারো সাথে ঘটে গেছে, বন্ধুর সাথে বা আপনার নিজের সাথে, সো দয়া করে আমাদের সাথে হচ্ছে গিয়ে শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের স্টোরি নিয়ে এই চ্যানেলটা, আপনাদের কাহিনী নিয়ে এই চ্যানেলটা। সো আপনারা দয়া করে হচ্ছে গিয়ে যদি থাকে আমাদের পাঠাবেন। আর আজকের এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। সো আশা করি সবার ভালো লাগছে। যতটুক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, হয়তোবা সবার ভালোই লাগছে। আচ্ছা যাই হোক, কার কেমন লাগে সেটা তার উপর ডিপেন্ড করে। ভালো লাগলে অবশ্যই বলে যাবেন যে আসলে ভাই ভালো লাগছে। আর যদি খারাপ লাগে তাও বলে যাবেন। কারণ আপনাদের আপনাদের যেহেতু আপনারা আমাকে এত পর্যন্ত, যেমন এখন ক কত মিনিট হয়ে গেছে? ৩৬ মিনিট ওভার হয়ে গেছে। ৩৬ মিনিট যদি দেখে থাকেন, সো সেটাতে যদি আপনার যদি সময় যদি লস হয়ে যায়, মানে মজায় যদি না পান, তাহলে কেমন হলো? আচ্ছা যাই হোক, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সো আজকের মতো এইখানে আপনাদের প্রিয় অন্তর ভাই বিদায় নিচ্ছি। সো আশা করি আ খুবই শীঘ্রই আপনাদের সাথে আবারও আসবো। সো সবাই নিজের দায়িত্বে নিজের দেহটাকে, মানে হচ্ছে নিজের শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন। টেক কেয়ার, টেক কেয়ার সবাইকে। বাই, বাই।